আজ আমরা জনাথন হাইডের একটা দারুণ বই সুখের অনুমান, প্রাচীন প্রজ্ঞা ও আধুনিক বিজ্ঞান এটা নিয়ে একটু গভীরে যাব। বইটা কিন্তু পুরনো দিনের জ্ঞান আর এখনকার সায়েন্স মনোবিজ্ঞান এগুলোকে মিলিয়ে জীবনকে কিভাবে আরও অর্থপূর্ণ করা যায় সেই রাস্তা খোঁজার চেষ্টা করেছে। হ্যাঁ, বইটা আসলে 10টা বড় আইডিয়া বা মহান ধারণার উপর ভিত্তি করে লেখা। এগুলো না পৃথিবীর নানা সংস্কৃতিতে বারবার ঘুরে ফিরে এসেছে। তবে শুধু পুরনো কথা বলে থেমে থাকেনি। প্রত্যেকটা ধারণাকে কিন্তু আধুনিক রিসার্চের আলোয় ফেলে দেখা হয়েছে, যাচাই করা হয়েছে। আর পুরো বইটাতে একটা চমৎকার রূপক আছে, তাই না? আমাদের মনের ভেতরে দুটো সত্তা, একটা আবেগপ্রবণ হাতি, অন্যটা যুক্তিবাদী সওয়ারি। আমার তো মনে হয় এই হাতি সওয়ারির ব্যাপারটা বুঝতে পারলেই বইটার মূল নির্যাস অনেকটা ধরা যায়। আসুন তাহলে এই বিষয়গুলো নিয়েই কথা বলি। আচ্ছা, তাহলে প্রথমে হাতি আর সওয়ারি বিষয়টা দিয়েই শুরু করা যাক। আমাদের যুক্তি, ওই যে সওয়ারি, সে তো পথ দেখাতে চায়, কিন্তু আসল ক্ষমতাটা তো হাতির, আমাদের আবেগের। বইটা যেমন বলছে, শুধু যুক্তি দিয়ে কি হাতিকে চালানো যায়? মনে হয় না। একদম ঠিক বলেছেন। এখানেই বইটার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, শুধু ইচ্ছা শক্তি দিয়ে অভ্যাস বদলানো বা সুখী হওয়াটা না বেশ কঠিন। সবারই হয়তো জানে কোনটা ঠিক পথ, কিন্তু হাতি যদি রাজি না হয়, আমাদের আবেগ যদি সায় না দেয়, তাহলে কিন্তু কিছুই হবে না। এর মানেটা হলো, কোনো পরিবর্তন আনতে গেলে আগে আবেগটাকে বুঝতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, পরিবেশটাও সেভাবে সাজাতে হবে। পারিপার্শ্বিক অবস্থা। হ্যাঁ, যেমন ধরুন, ভালো কাজ করাটা সহজ করে দেওয়া আর খারাপটা কঠিন। স্বাস্থ্যকর খাবার হাতির কাছে রাখা, বা ধরুন জিমে যাওয়ার ব্যাগটা আগের রাতেই গুছিয়ে রাখা। আর হাতিকে মোটিভেট করতে, আবেগটাকে জাগাতে রূপক বা গল্পের ব্যবহারও কিন্তু খুব কাজে দেয়। বাহ! তার শুধু উইল পাওয়ার না, নিজের আবেগ আর চারপাশটাকেও ম্যানেজ করতে হবে। ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে ভেতরের দ্বন্দ্ব গেল, বাইরের জগতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তো বইটাতে কিছু বলা আছে। যেমন ধরুন পারস্পরিকতা বা রেসিপ্রসিটির ধারণাটা। অবশ্যই আছে। পারস্পরিকতা বা রেসিপ্রসিটি হলো গিয়ে সামাজিক সম্পর্কের একেবারে গোড়ার কথা। ওই যে তুমি আমার উপকার করলে আমিও তোমার করব, এই নীতিটা। এই আদান প্রদানের মধ্যেই তো বিশ্বাস জন্মায়, সহযোগিতা বাড়ে, আর এটাই তো সমাজ বা দল হিসেবে টিকে থাকার জন্য খুব দরকারি। তবে বইটা শুধু ভালো দিকটাই দেখায়নি, নেতিবাচক দিকটাও, প্রতিশোধ নেওয়ার যে ইচ্ছেটা, সেটার বিপদ নিয়েও কিন্তু সাবধান করেছে। এই বদলার ইচ্ছেটা সামলাতে পারাটা, সংঘাত এড়ানোর জন্য এটা খুব জরুরি। বুঝতে পারছি। সম্পর্কের সুস্থতার জন্য এই দেওয়া নেওয়ার ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। বেশ, এবার আসি একদম কোর প্রশ্নে, সুখটা আসলে কোথায়? বইটাতে কি কোনো ফর্মুলার মতো কিছু আছে? হ্যাঁ, একটা বেশ চর্চিত ফর্মুলা আছে, H=S+C+V। এখানে H হলো হ্যাপিনেস বা সুখ, S হলো সেট পয়েন্ট, আমাদের জিনের একটা প্রভাব থাকে, যেটা প্রায় 50% ভূমিকা রাখে। 50%? অনেকটাই তো। হ্যাঁ, এরপর C হলো কন্ডিশনস, জীবনের পরিস্থিতি, যেমন আয়, স্বাস্থ্য, কোথায় থাকি ইত্যাদি। এটা কিন্তু, বিশ্বাস করবেন কিনা জানি না, মাত্র 10% প্রভাব ফেলে। মাত্র 10? আমি ভাবতাম এটা অনেক বেশি হবে। সেটাই। আর বাকি থাকলো ভি, ভলেন্টারি অ্যাক্টিভিটিস, আমাদের ইচ্ছাকৃত কাজ, যেমন ব্যায়াম করা, ধ্যান করা, নতুন কিছু শেখা, সম্পর্কের যত্ন নেওয়া। এটা প্রায় 40% নিয়ন্ত্রণ করে। ও, তার আমাদের জিন বা পরিস্থিতি যাই হোক না কেন, সুখের প্রায় 40% আমাদের নিজেদের হাতে। এটা তো দারুণ আশার কথা। আমরা কি করছি, কিভাবে ভাবছি, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। একদম। এই 40% নিয়েই তো আমাদের কাজ করার সবচেয়ে বেশি সুযোগ। এখানেই নিজের ইচ্ছে মতো অভ্যাস করা বা ভাবনার পরিবর্তন করাটা কাজে দেয়। যেমন ধরুন, কারো প্রতি কৃতজ্ঞতা জানানো বা অন্যের জন্যে কিছু করা, এইসব ছোট ছোট জিনিসগুলো ওই 40%-এর মধ্যেই পড়ে। সম্পর্ক বা ভালোবাসার কথাও তো নিশ্চয়ই এসেছে। মানে দীর্ঘস্থায়ী সুখের জন্য এগুলোর ভূমিকা কি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বইতে 2 ধরনের ভালোবাসার কথা বলা হয়েছে। একটা হলো খুব তীব্র আবেগপূর্ণ ভালোবাসা, যেটা হয়তো সম্পর্কের শুরুতে থাকে। আর একটা হলো যাকে বলে সঙ্গীর মতো ভালোবাসা, কম্প্যানিয়নেট লাভ, যেটা সময়ের সাথে সাথে তৈরি হয়, বন্ধুত্ব বাড়ে,
হাইড বলছেন লম্বা সময়ের সুখ আর ভালো থাকার জন্য এই দ্বিতীয়টাই বেশি জরুরি। মানে ভরসা করার মতো সম্পর্ক, একে অপরের খেয়াল রাখা আর একসঙ্গে কোনো অর্থপূর্ণ কাজ করা বা অভিজ্ঞতা শেয়ার করা, এটাই ভিত্তি। উম, তার মানে শুধু প্যাশন বা তীব্রতা নয়, বরং বন্ধুত্ব, নির্ভরতা, একসাথে পথ চলা, এগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রাচীন দার্শনিকদের কথাও তো এসেছে, যেমন অ্যারিস্টটল বা বুদ্ধ। ওনাদের মতে চারিত্রিক গুণ বা ভার্চু অর্জনের সঙ্গে সুখের কি সম্পর্ক? প্রাচীন জ্ঞানীরা মনে করতেন সুখ শুধু একটা অনুভূতি নয়, এটা এক ধরনের চর্চা, মানে প্র্যাকটিস। সাহস, সংযম, প্রজ্ঞা, ন্যায় বিচার, এই গুণগুলো যখন আমরা অভ্যাসের মাধ্যমে অর্জন করি, তখন সেটা কিন্তু ক্ষণিকের আনন্দের, প্লেজারের, যে অনেক গভীর একটা তৃপ্তি বা পূর্ণতা দেয়। অ্যারিস্টটল এটাকে বলতেন ইউডাইমোনিয়া। এগুলো অর্জন করা হয়তো সহজ নয়, কিন্তু লম্বা সময়ের জন্য এটাই আসল সুখের পথ। আর জীবনের কঠিন সময়গুলো, মানে দুঃখ, কষ্ট বা অ্যাডভার্সিটি, সেগুলো কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, বইটাতে পোস্ট ট্রোম্যাটিক গ্রোথ বা আঘাত পাওয়ার পর মানসিক বিকাশের কথাও কিন্তু বলা হয়েছে। দেখুন, কঠিন অভিজ্ঞতা মানুষকে ভেঙে দিতে পারে, এটা সত্যি। কিন্তু যদি সেটার সাথে ঠিকভাবে মানিয়ে নেওয়া যায়, মোকাবেলা করা যায়, তাহলে সেটা মানুষকে আরও শক্ত, আরও পরিণত করে তুলতে পারে। মানুষ হয়তো জীবনের প্রায়োরিটিগুলো নতুন করে বোঝে, সম্পর্কের গভীরতা টের পায়, নিজের ভেতরের শক্তি খুঁজে পায়। তার মানে কষ্টের অভিজ্ঞতা থেকেও ভালো কিছু উঠে আসতে পারে। দারুণ। তাহলে আমরা দেখলাম ভেতরের হাতি সাওয়ারির বোঝাপড়া, বাইরের সম্পর্কের ভারসাম্য, নিজের ইচ্ছাকৃত কাজ, গুণাবলী অর্জন, এগুলো সবই সুখের জন্য দরকারি। কিন্তু বইয়ের শেষে একটা কথা বলা হচ্ছে, সুখ নাকি পুরোপুরি নিজের ভেতর থেকেও আসে না, আবার একদম বাইরে থেকেও নয়, বরং আসে মাঝখান থেকে। এটার মানে কি? এর মানে হলো আসল যে পূর্ণতা বা জীবনের অর্থ, সেটা পাওয়া যায় নিজের সাথে অন্যের বা নিজের সাথে নিজের চেয়েও বড় কিছুর একটা সংযোগ তৈরির মাধ্যমে। দেখুন, আমরা তো সামাজিক জীব, তাই পরিবার, বন্ধু, সমাজ, এই সম্পর্কগুলো তো লাগবেই। কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়। নিজের চেয়েও বড় কোনো আদর্শ বা কোনো উদ্দেশ্য বা কোনো বৃহত্তর গল্পের অংশ হতে পারাটাও খুব জরুরি। বিভিন্ন আচার অনুষ্ঠান, ধ্যান বা ধরুন প্রকৃতির বিশালতার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমাদের ওই সংকীর্ণ আমির গণ্যি থেকে বের করে আনে আর ওই বৃহত্তর সংযোগটা অনুভব করতে সাহায্য করে। সুখ আসলে এই সংযোগগুলোর মধ্যেই লুকিয়ে আছে। তার মানে সুখ আসলে শুধু ব্যক্তিগত একটা ব্যাপার নয়, এটা আমাদের সম্পর্ক, আমাদের চারপাশের জগৎ এবং জীবনের বৃহত্তর অর্থের সাথে জড়িয়ে আছে। প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান, এই দুটোকে একসাথে মিলিয়ে দেখাটা সত্যিই খুব ভাবনার খোরাক দেয়। একদম। আর এই আলোচনা থেকে হয়তো একটা প্রশ্ন ভাবার জন্য থেকে গেল। নিজের জীবনে এই যে আবেগ, হাতি আর যুক্তি সবারই, এদের মধ্যে ব্যালেন্স আনার জন্য এই মুহূর্তে প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে? অথবা আজকে যে এতগুলো বিষয় নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে? এই ভাবনাগুলো হয়তো আমাদের নিজেদের সুখের পথটা খুঁজে নিতে আরও একটু সাহায্য করবে।